আয়, আমি জানি তুই রোজ সকালে ঘরে বসিস, তাই আজ বাগানে না বসে এখানে এসে বসলাম। অনেক দিন কথা বলিনি তোর সঙ্গে। ফুল দেখছিস? আজ যে একটা বিশেষ দিন রে প্রশান্ত। তোর বাপ আজ 70 পূর্ণ করলো। তোর অবশ্য সেটা মনে থাকার কথা নয়। থাক থাক থাক, বস। আবার ওদিকে কেন? তোর সঙ্গে তো দেখাই হয় না। তুই যে এ বাড়িতে আছিস, মাঝে মাঝে সেটা ভুলেই যাই। ওরা কোথায়? তোর ভাইয়েরা আসতে চেয়েছিল, আমি নিষেধ করলাম। বিলেত থেকে অতগুলো রেকর্ড পাঠালো, পছন্দ হয়েছে তো? আর তোর জন্মদিনে ভাইয়েরা যে যন্ত্রটা উপহার দিল, ভেরি গুড, ভেরি গুড। সেটার যে কি নাম তাই তো জানতে পারলাম না। হাই ফাই, হাই ফাই। তা হবে। আর আমায় কি দিয়েছে জানিস? কাশ্মীরি শাল, সিল্কের চাদর, তসরের পাঞ্জাবির কাপড়, এক জোড়া ধুতি, তাতে আবার হাল ফ্যাশনের চওড়া পাট, আর বড় বৌমার নিজের হাতে বোনা উলের পুলোভার। মনিলাল কলকাতায় গেছিল, তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আজ বিকেলে নাগরিক সম্বর্ধনা। তোকে আর বলিনি কারণ তুই বাবা বাবা বাবা, এই ছেলে, আমি তো এইখানে। মাছ পড়লো। কোথায়? বট গাছে, চোখের সামনে। আজকাল থেকে থেকে এমন সব কথা বলিস, তুই কি পয়গম্বর টয়গম্বর হয়ে গেলি নাকি? তৈরি থেকো, তৈরি থেকো। বেশ তো, থাকবো তৈরি। জন্মদিনের পোশাক টোশাক পরে ফুল বাবুটি সেজে তৈরি থাকবো। তবে আসল কথাটা কি জানিস? এইসব অনুষ্ঠান টনুষ্ঠান আর ভালো লাগে না রে। কেবলই ভাবি, সেই আগেকার দিনগুলো যদি আবার ফিরে আসতো। তোরা 4 ভাই, আমি আদর করে ডাকতাম আটুল বাটুল সামলা সাঁটুল। একটা লক্ষ্মী, একটা দুষ্টু, একটা শান্ত, একটা চঞ্চল। অফিস থেকে ফিরে এসে দেখতাম বাড়ি একেবারে সরগরম। আর আজ সেই বাড়ি খাঁ খাঁ করছে। মাত্র 3টি প্রাণী, বাবা তো থেকেও নেই, অতর্ক। আর তোর মা 50ও পেরোননি, চলে গেলেন। বেশি কষ্ট পাননি, এই যা সান্ত্বনা। তারপর 3 ছেলে একে একে যে যার পথে চলে গেল। একা যখন বসে থাকি, মনটা বারবার মোচড় দিয়ে ওঠে। কি ছিল আর কি হলো? যা ছিল তা ছিল, আর নিয়ে আর ফেরে না। যা যে তাই নিয়ে থাকো। তাই তো আছি রে প্রশান্ত, তাই তো আছি। মনকে বোঝাই তুমি কি কম ভাগ্যবান। তোমার 3 ছেলেই কৃতি, 3 জনই বংশের মুখ উজ্জ্বল করেছে। এর কারণটা কি জানিস? আমি দুটো অতি প্রাচীন ইংরেজি প্রবচনে বিশ্বাস করতাম, এখনো। Work is worship, honesty is the best policy. বাহ, তোর তো মনে আছে। Work is worship, honesty is the best policy. 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 Work is worship. মাফ করো বাবা,
My head. একদিন বাদে তোর সঙ্গে কথা বলছি, তুই কি আমার কথা শুনবি না? বলো 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 বলো। ভেরি সরি, বলো। আমার ধারণা আমার 3 ছেলে যেভাবে মানুষ হয়েছে তারাও নিশ্চয়ই এই দুটো প্রবচনে বিশ্বাস করে, and that is the reason for their success. সবাই বলে এটা নাকি দুর্নীতির যুগ। কত কথাই শুনি, তোর কানে তো সেসব আসে না। টাকা দুরকম হয়ে গেছে জানিস? দুরকম, দুরকম। Two kinds of money. Yes, one is white, যার হিসেব আছে, one is black, যার হিসেব নেই। 1 নম্বরই 2 নম্বরই। এনিওয়ে, টাকা যত রকমই হোক, আমি কিন্তু এটা কিছুতেই মানব না যে একটা লোক যদি সৎ থাকতে চায় তাহলে সে সৎ থাকতে পারে না, আর সৎ থেকে Zero, 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 zero. ও কি হচ্ছে? Zero, 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 zero. Stop it, প্রশান্ত! তোকে ধমক দিলাম, আমায় মাফ কর প্রশান্ত। অন্যায়, 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 অন্যায়। আমার মাথাটাও গেছে। স্যার, স্যার, নিরুপমা ট্রাস্ট থেকে 3 জন ভদ্রলোক এসেছেন ফুলের তোড়া নিয়ে। শোন, তোকে একটা কথা বলি প্রশান্ত, তুই আছিস বলে আমি অন্তত একটা ছেলের মুখ তো দেখতে পাই, সেটাই কি কম হলো? ভেবে দেখ, তুই না থাকলে আমি কত একা হয়ে পড়তাম। ওরা আমাকে ভক্তি করে, ভালোবাসে, এসে খবর নেয়, পরামর্শ নেয়, সবই ঠিক, কিন্তু ওরা তো ছেলের জায়গা নিতে পারে না। তুই কাজের মানুষ না হলেও তুই আমার ছেলে, তোর ধমনীতে আমার রক্ত বইছে, বুঝেছিস? তোর সান্নিধ্যে আমি নিশ্চিন্ত, এটা মনে রাখিস। তার প্রতি আমাদের যে ঋণ, সে ঋণ পরিশোধ করার সাধ্য আমাদের নেই। আমরা যেটা পারি সেটা হলো তাকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সেই কর্তব্য পালনের জন্যেই আজ এই শুভ দিনে, এই পবিত্র দিনে, তার ৭০তম জন্মদিবসে আমরা, অর্থাৎ তার নামে যে উপনগর গড়ে উঠেছে তার বাসিন্দারা, এই সামান্য অনুষ্ঠানের আয়োজন করেছি। এই যে এমন একজন কৃতি পুরুষ যিনি এত করেছেন আমাদের জন্য, তাকে যে আমরা আমাদের মাথার উপর পেয়েছি এবং সেই সঙ্গে এত কাছেও পেয়েছি, তার জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। আজ এই শুভ দিনে আমরা কামনা করি এই মহাপুরুষের রোগমুক্ত এবং আরো কৃতিত্ব সমুজ্জ্বল
দীর্ঘ জীবন। নমস্কার। শ্রী জয়দেব মুখোপাধ্যায় সাহিত্যিক হিসাবে এখানে সকলের কাছেই সুপরিচিত। তিনি আনন্দমোহনের একটি জীবনী রচনা করেছেন। প্রথমে দু চারটি কথা বলে তারপর সেই বইটি তিনি আনন্দমোহনের হাতে তুলে দেবেন। মান্যবর শ্রীযুক্ত আনন্দমোহন মজুমদার, মাননীয় সভাপতি মহাশয় এবং সমবেত বন্ধুগণ, আমার কাজে আমি কতদূর সফল হয়েছি তা বলতে পারি না। এই মহাপুরুষের বাল্য অবস্থা থেকে তার আদর্শ ও উদ্যমকে কেন্দ্র করে একটি গোটা উপনগর গড়ে ওঠার বিচিত্র এবং অবিশ্বাস্য কাহিনী লিপিবদ্ধ করা সহজ কাজ নয়। আমার কাজে আমি সফল কতদূর হয়েছি জানি না, আমি চেষ্টা করেছি মাত্র। আমার সাফল্য পাঠকরা বিচার করবেন। তবে এইটুকু বলতে পারি যে শ্রদ্ধেয় আনন্দমোহনের সাহায্য না পেলে এই বই আমি লিখতেই পারতাম না। তাকে আমার আন্তরিক অস্বস্তি লাগছে। এবারে আমি আমার এই সামান্য অর্ঘ্য শ্রদ্ধেয় আনন্দমোহনের হাতে তুলে দিতে চাই। এবারে যাকে কেন্দ্র করে আজকের এই আনন্দ অনুষ্ঠান, সেই আনন্দমোহনকে আমি কিছু বলতে অনুরোধ করছি। হ্যালো, প্রবীর দাদা বলছি। কি ব্যাপার? বাবা হার্ট অ্যাটাক। ইউ মিন হি ইজ ডেড? না না, সার্ভাইভ করেছেন, বাড়িতেই আছেন, একজন স্পেশালিস্ট দেখছেন, তাছাড়া আমাদের ডক্টর সোমতু আছেনই। অ্যাটাকটা অবশ্য খুব সিরিয়াস নয়। তবুও বুঝতে তো পারছিস এই বয়সে। কখন হলো? আজ বিকেলে ওর রিসেপশনে সেই থেকে চেষ্টা করে জগদীশবাবু এতক্ষণে লাইনটা পেলেন। প্রতাপ জানে? শোন, প্রতাপের টেলিফোনটা খারাপ। তোর বাড়ি থেকে তো বেশি দূরে নয়, তুই যদি ওই বংশীলালের হাত দিয়ে একটা নোট পাঠিয়ে দিস। সে হবে কোন? কিন্তু আমাদের বোধহয় যাওয়া দরকার। কোথায় মানে? উই মাস্ট গো। কালই সকালে। আমার অবশ্য ফার্স্ট আওয়ার একবার অফিসে ঢু না মারলেই নয়। তুই যদি 10:30 নাগাদ প্রতাপকে নিয়ে এখানে চলে আসিস, উমা তো যাবেই, তুই তপতি ডিঙ্গোকে নিয়ে নিস, আর প্রতাপ, এই 6 জনে 2টো গাড়ি, নো প্রবলেম। কিন্তু কদিনের জন্য যেতে হবে আন্দাজ করছো? এখান থেকে তো সেটা ঠিক বলা যাচ্ছে না। টু বি অন দি সেফ সাইড, দিন-7 মতো জামা কাপড় নিয়ে নিস, কেমন? আচ্ছা। কিরকম? আগে 2জন ডাক্তারই রয়েছেন, আপনার জন্যই অপেক্ষা করছেন। উনি ডক্টর সাহা, কার্ডিওলজিস্ট।
আপনার নাম শুনেছি। উনি রাঁচিতে থাকেন, লাকিলি একটা কেস অ্যাটেন্ড করতে এখানে এসেছিলেন, তো আমরা খবর দিতে উনি 1.5 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করে দিলেন। আমরা ওকে বাড়িতে রাখাই ডিসাইড করলাম। আপনার বাবার ঘর দেখলে আপনি কিন্তু এখন চিনতেই পারবেন না। ফলস বেড, মনিটরিং এর ব্যবস্থা, অক্সিজেন, ডে এন্ড নাইট নার্স, এভরিথিং। কিরকম বুঝছেন? 72 আওয়ার্সের আগে কিচ্ছুই বলা যাবে না, বাট উই আর ডুইং আওয়ার বেস্ট। আচ্ছা, আমরা কি একবার? উনি এখন ঘুমোচ্ছেন, আন্ডার সেডেশন। আপনারা কাল সকালে দেখা করতে পারবেন। ইজ মাই অ্যাসিস্ট্যান্ট অমর ডে, ওইখানেই থাকছে, দরকার হলে যাতে অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, আপনার ব্যবস্থা? আপনাদের ম্যানেজারই সব ব্যবস্থা করে দিয়েছেন, আমি পাশের ঘরেই আছি। আমি আসি তাহলে। ও, আপনি এখন যাবেন? কাল সকালে আসবো। আচ্ছা, আসুন। Your father is highly respected in Ranchi. I see. কাল রাতে টেলিফোনটা পেয়ে ব্যাপারটা এত আনএক্সপেক্টেড। আমি তো ছিলাম সেখানে। কোথায়? রিসেপশনে? হ্যাঁ, ব্যাপারটা তো আমার চোখের সামনেই ঘটে, তাই তো চট করে সব ব্যবস্থা হয়ে গেল। কিন্তু ডক্টর সাহেব এই সময় এখানে থাকাটা একেবারে অবিশ্বাস্য। তা তো বটেই, নইলে এই ছোট্ট শহরে ভীষণ মুশকিল হতো। আর তাছাড়া ওর মতো কার্ডিওলজিস্ট এই অঞ্চলে কেউ নেই। উই আর ভেরি ভেরি লাকি। আচ্ছা, আপনি তোকে রেগুলারলি চেক আপ করতেন? এভরি মান্থ, কোনো গোলমাল পায়নি। প্রেশার, কোলেস্টেরল, ব্লাড সুগার সব নর্মাল। আশ্চর্য, কার যে কখন কি হয়। আপনি বসুন, ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড। আমি ও ঘরেই আছি। আচ্ছা। ওমা, ওই লক্ষ্মণকে বলো না যদি একটু চা করতে পারে। তুমি বসো দিদিভাই, আমি দিচ্ছি। একদম জোরে কথা বলবে না। আর কেউ চা খাবে? I don't mind. প্রতাপ, ঠিক আছে। মেজা চা খাবে? চা খাবে মেজদা? তোরা সব ভালো আছিস? আস্তে মেজদা, বাবা ঘুমোচ্ছেন। Sleep. Sleep. Sleep knits up the raveled sleeve of hair. বাবা, ওই লোকটা ওরকম করছে কেন? ও তোমার মেজো জেঠু, ভুলে গেছো? ওর শরীর ভালো নেই। প্রশান্ত, তুই রিসেপশনে গিয়েছিলি? No. No. Knew. I knew. কি জানতিস? জানতাম। বাবার এরকম হবে তুই জানতিস? জানতাম। তোমরা সবাই স্নান করবে তো? গরম জল করতে বলি? স্নান তো করতেই হবে, যা ধুলো। ডিটো, সকলের জন্যই বলে দিয়ে বৌদি। তোমরা কেউ ওনার সঙ্গে দেখা করবে না? কে? ঠাকুরদা? I refuse to go. সেনিলিটি আমি একদম বরদাস্ত করতে পারি না। ওই তো আমাদের চিনতেই পারবেন না, যাওয়ার অর্থটা কি? তাহলে আমি সেরে আসি। नमस्ते भाई जी। अच्छा ही है, देखिए ना।
हाथ उठाइए। बूढ़ा बाबू, हाथ उठाइए। पुलवार पेन ना उठाइए हाथ। वाह 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 वाह, बहुत खूब। अच्छा अच्छा अच्छा। पिने लेन, हाथ घुसिए देन। गुड बॉय, गुड बॉय। ये हाथ घुसिए देन। गुड बॉय, गुड बॉय। गुड बॉय, वेरी गुड बॉय। One, two, three. আমি আপনার নাত বউ, নাত বউ, বুঝেছেন? আমি আসি, কাল আবার আসবো। এবার চলি। না কিরকম দেখলে? গতবারের মতোই। এসো টিঙ্গু। কি ইউজলেস এক্সিস্টেন্স। ওর তো 93 হলো, তাই না রে প্রশান্ত? ঠাকুরদা 93 হলো না? তোমরা সব কাজের মানুষ। ভালো। ওয়ার্ক ইজ তৈরি, তোমরা এসো। তোমার হাইফাই কেমন কাজ দিচ্ছে? হাই ফাইন, ভেরি ফাইন। চল প্রবীর। প্রতাপ আয়।
তুমি কে? আমার নাম অমর দে। হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট। ও এখানেই আছে। এখানে মানে? এই পাশের ঘরেই আছি, আপনার খাটে শুচ্ছি। বাড়ির চেয়ে ঢের আরামে আছি। আমরা এসেছি। ইউর ফ্যামিলি হ্যাজ কাম টু সি ইউ। আপনারা এসে দেখে যান, ওয়ান বাই ওয়ান। তুমি বিছানায় শুয়ে আছো, দেখতে একেবারে ভালো লাগছে না বাবা। তোমার কপালে এই ছিল, এটা ভাবাই যায় না। তোরা ভালো আছিস? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। আমি এখন যাই, ওরা সবাই অপেক্ষা করছে। প্রশান্ত, তুই যাবি? বাবার সঙ্গে আবার দেখা করবি না? প্রবীর, তাহলে তুই যা। মাত্র 5 ঘন্টার জার্নি তো, তাছাড়া টেলিফোনও রয়েছে। আপনারও কি এই সাজেশন? As a matter of fact, yes. ভেরি ওয়েল, আপনারা যা ভাবছেন তাই করুন। লেটস হোপ ফর দ্য বেস্ট। আসি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার? স্টেটসম্যান থেকে একজন রিপোর্টার এসেছেন, আপনার সঙ্গে একটু চলুন। বসুন। বলুন কি ব্যাপার? আমি স্টেটসম্যানের রাঁচির করেসপন্ডেন্ট। আমার নাম বিজন সরকার। পরশুই আপনার বাবার ব্যাপারটা পিটিআই জানিয়েছে। গতকাল আমাদের এডিটর আমাকে ফোন করেছিলেন। আপনার বাবার নাম করে বললেন যে ওয়েস্ট বেঙ্গলের লোক ওর সম্পর্কে প্রায় বিশেষ কিছুই জানে না। তুমি ফ্যাক্টস জোগাড় করে একটা স্টোরি করো। আমি কাল সন্ধ্যায় এখানে এসে পৌঁছেছি। এখন আপনি যদি কি জানতে চান বলুন। 1 মিনিট। তার আগে আমি যা জানতে পেরেছি আপনাকে বলি, দেখুন সেটা ঠিক কিনা। বেশ। আচ্ছা, আগে তো এই জায়গার নাম ছিল শালগিরি, পরে আপনার বাবার নামে নাম হয় আনন্দনগর। পরে মানে 1980, বাবার 60 বছরের জন্মদিনে এখানকার কিছু ভিআইপি বাবাকে না জানিয়েই সিদ্ধান্তটা নেন, আর সেটা অ্যানাউন্সড হয় তার সম্মানে আয়োজিত একটা নাগরিক সম্বর্ধনায়। আপনার বাবার জন্ম তো হাজারিবাগে। হ্যাঁ, আমার ঠাকুরদা ওখানকার সেন্ট কলম্বাস স্কুলে ইংরেজি পড়াতেন। আপনার ঠাকুরদার নাম? অভয়চরণ মজুমদার। আপনার বাবা তো ওই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতায় যান কলেজে পড়তে, সিটি কলেজ। তারপর সেখান থেকে বিএ পাশ করে খুব তাড়াতাড়ি এখানে এসে জয়েন করেন ওরিয়েন্ট মাইকা ওয়ার্কসে। হ্যাঁ, আমার ঠাকুরদার এক বন্ধুর সুপারিশে অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন করেন এট দ্য এজ অফ 19। আচ্ছা, এবার আমি আপনার বাবার উন্নতির স্টেজগুলো একটু জানতে চাই। ভেরি সিম্পল। ওভারসিয়ার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার and company's partner. বাবা, হপ, স্কিপ এন্ড জাম্প। আসলে বাবা প্রথম থেকে ওপরওয়ালাদের নজরে পড়েন, কারণ ওর মাথাটা ছিল অত্যন্ত পরিষ্কার আর উনি প্রচন্ড পরিশ্রম করতে পারতেন। এই মাইকা ওয়ার্কসের উন্নতির জন্য তো আপনার বাবাই অনেকটা দেয়। প্রায় সম্পূর্ণ, এবং যা কিছু হয় সব উনি জেনারেল ম্যানেজার থাকা অবস্থায়।
মাইন এক্সপ্যানশন, আউটপুট বাড়া, নতুন ম্যানুফ্যাকচারিং মেথডস ইন্ট্রোডিউস করা, এক্সপোর্ট বাড়া, শ্রমিকদের অবস্থার উন্নতি, এ সব কিছুর জন্য বাবা দায়ী। আচ্ছা, ওর তো হিউম্যানিটেরিয়ান দিক থেকেও অনেক কন্ট্রিবিউশন আছে, তাই না? এখানকার স্কুল ও তৈরি, হাসপাতাল ও তৈরি, চিলড্রেন্স পার্ক ও তৈরি এবং লেবার ওয়েলফেয়ার যা কিছু হয়েছে সব ওর জন্য। শ্রমিকরা এখনো ওকে দেবতার মতো ভক্তি করে। তাছাড়া আমাদের মায়ের নামে একটা ট্রাস্ট তৈরি হয়েছে, নিরুপমা ট্রাস্ট। সেটা থেকে রেগুলারলি চ্যারিটিতে টাকা যায়। আপনার বাবার তো অনেক গুণ, আপনার মতে তার মধ্যে সবচেয়ে স্ট্রাইকিং কোনটা? নিঃসন্দেহে বাবার অনেস্টি। এই অনেস্টির কোনো উদাহরণ দিতে পারেন? যেমন ধরুন, এক্সপোর্টের কন্ট্রাক্ট আদায়ের ব্যাপারে ঘুষ দেওয়াটা একটা নর্মাল প্র্যাকটিস। বাবা কখনো কাউকে একটি পয়সাও ঘুষ দেননি। উনি বলতেন, আমার মাইকার যা কোয়ালিটি তাতে কন্ট্রাক্ট অটোমেটিক্যালি আসবে, এবং হতেও তাই। আপনারা 4 ভাই, তাই না? হ্যাঁ। আর বোন নেই। আপনার মা মারা গেছেন 1970-তে। থ্যাংক ইউ, এতেই হবে। ভালো কথা। আপনি যদি আরো ডিটেলস চান তাহলে বাবার একটা জীবনী বেরিয়েছে সবেমাত্র। লেখকের নাম জয়দেব মুখোপাধ্যায়। ধন্যবাদ। বেরোচ্ছিস? একবার কর্নেল চ্যাটার্জির ওখানে ঢুকে আসে। শুনছো? দাদার জন্য কফি হচ্ছে, তুমি খাবে তো এসো। হ্যালো 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 হ্যালো, কে? সান্নাল? শোনো, আমি মজুমদার বলছি, আনন্দনগর থেকে। হ্যাঁ, আমাকে কিন্তু এখানে হপ্তাখানেক থাকতে হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, আর ওই শোনো, ওই চিমনলালের ব্যাপারটা কিন্তু ভুলো না, ওটা বড্ড জরুরি। হ্যাঁ, দরকার হলে এখানে ফোন করতে পারো। হ্যাঁ, নাম্বার হচ্ছে 214। হ্যাঁ, আচ্ছা রাখছি তাহলে। আর শোনো 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 শোনো, টেলিফোন করতে হলে ঠিক এই সময়টিতেই করো, কেমন? আচ্ছা। থ্যাঙ্কস। শেষদাকে বেরোতে দেখলাম। ছটফটে মানুষ তো, কতক্ষণ আর ঘরে বসে থাকবে। তোমার কি হয়েছে না জানা অবধি কিন্তু আমি উঠছি না এখান থেকে। তোমার কাছ থেকে এরম ভাবে আমি আশাও করিনি, আর সহ্যও করতে পারছি না। You must tell me. আমি চাকরি ছেড়ে দিয়েছি। কি? You heard me. তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? 10 বছরের চাকরি, তোমার এত ভালো কাজ, এত ভালো মাইনে, সে চাকরি ছেড়ে দিলে? এটা কবেকার ঘটনা? December the 6th, 1989. 1 মাস হয়ে গেল, অথচ তুমি আমাকে কিছু বলনি। সরি বলতে, আমি তোমার দুশ্চিন্তা ফেলতে চাইনি। কিন্তু ব্যাপারটা হলো কেন সেটা বলবে তো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বলছি, সব বলছি। চাকরিটা নিলাম কেন,
চাকরিটা ছাড়লাম কেন সব বলছি। বাবা চেয়েছিলেন আমি একটা ভালো ফার্মে কাজ করি, সে ব্যাপারে আমি বাবাকে ডিসঅ্যাপয়েন্ট করিনি। চাকরি নেওয়ার প্রধান কারণ হচ্ছেন বাবা। ভালো কাজ, ভালো মাইনে, সবই ঠিক, কিন্তু এই 10 বছরে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে কোনটা ঠিক কোনটা বেঠিক এই সেন্সটাই আমার কাছে ধোঁয়াটে হয়ে আসছে। আর আমাকে এমন অনেক কিছু করতে হচ্ছে যেটা আমার কনসিয়েন্সকে খোঁচা দিচ্ছে। এক কথায় I was not happy। ঠিক এই সময় যদি দেখি একজন লোক যাকে আমি ঘনিষ্ঠভাবে চিনি আর অত্যন্ত অনেস্ট লোক বলে জানি, সেই লোক তারই এক কলিগের সঙ্গে একজোটে একটা জঘন্য চোরচুরি, একটা কলোসাল সুইন্ডলে চড়ে আমাদেরই কোনো ক্লায়েন্টের লক্ষ লক্ষ টাকা পকেটস্থ করে, তাহলে তার শখ কাটিয়ে ওটা আমার পক্ষে সম্ভব নয়। আর সেই লোকের পাশের ঘরে এক অফিসে বসে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি তোমার রমেনদার কথা বলছো? যাকে আমি আমার ভাইয়ের চেয়ে বেশি বলে মনে করতাম, যে আমাকে চাকরিটা দিয়েছে। কিন্তু তুমি এটা জানলে কি করে? ব্যাপারটা কোন রকমের লিক আউট করে, সেটা আমার কানে আসে। আমি তৎক্ষণাৎ রমেনদার কাছে যাই। রমেনদা, না না না, 15 হবে না, না 15 হবে না। 18 হতে পারে, 18 সোমবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অফিসে বিকেল 4:30। ওকে ওকে। কি ব্যাপার রমেনদা? শুধু একটি বার বলো তুমি এ কাজ করো। কি কাজ? নে বস। ব্যাপারটা গুজব, একেবারে গুজব। আমি হেসে উড়িয়ে দিয়েছে। আমি মরে গেলেও বিশ্বাস করবো না তুমি এ কাজ করতে পারো। তা বিশ্বাস করবি না তো করবি না, ফুরিয়ে গেল। তা নিয়ে এত হাসপাস করছিস কেন? নে বস। লোকটা এত জোর দিয়ে বলল, ক্লায়েন্টের নাম, টাকার অ্যামাউন্ট, কবেকার ব্যাপার, কারা কারা করেছে। আমি শুধু ঘড়িটা দেখছিস? রোলেক্স গোল্ড, ব্র্যান্ড নিউ। দাম জানতে চাস? আমার মাথা ভোগ করছে রমেনদা। কেন এমন হচ্ছে? কেন তোমাকে চিনতে পারছি না? কেন বলল মানুষ মনে হচ্ছে? কেন জানিস? কারণ 10 বছর এ লাইনে থেকেও তুই একটি দুগ্ধপোষ্য শিশু রয়ে গেছিস। তাহলে ব্যাপারটা সত্যি? তুমি আর অলোকদা? হ্যাঁ সত্যি, কিন্তু তাতে রমেন দত্তর গায়ে একটি আঁচড়ও লাগবে না। আচ্ছা, তুই কি চোখে কানে মগজে সব একসঙ্গে ঠুলি পড়ে বসে আছিস? তুই একদিনও বুঝলি না হাল বদলে গেছে, হাওয়া বদলে গেছে। তোর বাপের আদর্শ আজকের দিনে চলে না। আমরা যেটা করছি সেটাই আজকের নীতি, আজকের রীতি। তুই যদি এটা মানতে না পারিস তাহলে এ লাইন ছেড়ে চলে যা, কারণ এ লাইনে তোর কোনো ভবিষ্যৎ নেই। নান। সো গেট দ্য হেল আউট অফ হিয়ার। কি ভয়ঙ্কর!
ভদ্রলোককে বার্তিনিক মিট করেছি, ভীষণ ভালো লেগেছিল। এখনো লাগবে বৌদি, এখনো লাগবে। বাইরে একটুও চিরকায়নি, ভেতরে ক্যান্সার, ক্যান্সারে ছেয়ে গেছে। তুমি কি তারপরেই রেজিগনেশন দিলে? দ্য ভেরি নেক্সট ডে। আর দিয়ে সত্যি গর্ব হচ্ছিল যে দুর্নীতির বিরুদ্ধে কিছু একটা করতে পেরেছে। কিন্তু আজকের দিনে ফস করে একটা ভালো চাকরি ছেড়ে দিলে তো অথই জলে পুড়তে হয়। এখন তুমি করবেটা কি? একবার একটা পত্রিকা বার করবার কথা তোমায় বলেছিলাম, মনে আছে? যাতে তুমি সব নির্ভীক লেখা লিখবে। এক্স্যাক্টলি। আমার এক বড় লোক বাংলাদেশের ওয়েল উইশার আমাকে ব্যাক করবেন বলেছিলেন। তারপর কি হলো? কি হলো? কি লিখবো বৌদি? চায়নায় যা হলো, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, জার্মানি, চেকোস্লোভাকিয়া, মাথা সব জট পাকিয়ে গেছে। এখন আমি যে কিসে বিশ্বাস করি আমি নিজেই জানি না। কিন্তু পেট চালাতে হবে তো, অন্য অফিসে চাকরি নেওয়া ছাড়া উপায় কি? তুমি কিরণ কুমারের নাম শুনেছ? কিরণ কুমার? কাগজে দুটো বিজ্ঞাপন বেরিয়েছে, অবভিয়াসলি তোমার চোখে পড়েনি। নায়কের ভূমিকায় নবাগত কিরণ কুমার। তুমি কি যাত্রায় জয়েন করেছো নাকি? তুমি তো একবার হাতকে উঠলে বলি। যাত্রা নয়, থিয়েটার, প্রফেশনাল থিয়েটার। এসব চটকদারি এজেন্সির থেকে হাজার গুণের ভালো। থিয়েটারের মালিক সন্তোষ প্রামাণিক আমার অ্যাক্টিং দেখেছেন আমাদের অফিস ক্লাবের নাটকে। কবে জানো? 1983। সেটা তুমিও দেখেছিলে। ভদ্রলোক তোমাকে অফার দিয়েছিলেন, বলেছিলেন আপনি ভুল লাইন চুজ করেছেন, আপনার আসল জায়গা স্টেজ। তখন ওনাকে বলেছিলাম চাকরি ছাড়া আমার পক্ষে ইম্পসিবল। তাতে উনি আমাকে বলেছিলেন আপনার জন্য দরজা খোলা রইল। এবার যেতে উনি আমাকে লুফে নিলে। তবে এটা জেনে বৌদি, কাজটা আমি ঠেকায় পড়ে নিইনি। আই রিয়েলি লাভ অ্যাক্টিং। আর অভিনয় তুমি ভালোই করো। তাহলে এত অবাক হচ্ছ কেন? তুমি বলেই হচ্ছি, তোমার বংশের কথা ভেবেই হচ্ছি। আনন্দ মজুমদারের ছেলে কিরণ কুমার নাম নিয়ে মুখে রং মেখে থিয়েটার করছে, এটা ভাবা একটু মুশকিল নয় কি? সামনের শনিবারের পরের শনিবার নতুন নাটক ওপেন করছে, রিহার্সাল চলছে। এরই মাঝে আমি এখানে চলে আসি। থিয়েটারে দুর্নীতি নেই? দুর্নীতি কোথায় নেই বৌদি, তবে থিয়েটারে কম্পারেটিভলি কম, সেটা আমি জানি। মাইনে? ও একজন ব্যাচেলার, চলে যাবে। এখন না হয় ব্যাচেলার, চিরকাল তো আর থাকবে না। পুরুষদের 34টা কোনো বয়সই না। তুমি কাজ থেকে বাড়ি ফিরে এলে তোমায় দেখার কেউ নেই, এটা আমার ভাবতে ভীষণ খারাপ লাগে। তোমাকে আরো একটা কথা বলা হয়নি বৌদি, রাগ করো না। কি? আমার একটি মেয়ের সঙ্গে আলাপ হয়েছে। ওয়ান্ডারফুল। কে? একটা রিসার্চ ব্যুরোতে কাজ করে। ইলেকশনের আগে একটা র্যান্ডম সার্ভে করছিল, সেই সূত্রে আমার কাছে আসে কয়েকটা ব্যাপারে ওপিনিয়ন নিতে। তখনই আলাপ হয়। কি নাম? নন্দিতা, নন্দিতা সেন। বয়স কত? 28। যদিও চেহারাটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না, তবুও জিজ্ঞেস করছি।
সুশ্রী, বুদ্ধিমতী, মনে মিল আছে তোমার সঙ্গে? তাহলে আর দেরি কেন? আমি বলেছি থিয়েটারে নাম করতে পারলে রোজগার বাড়তে পারে, যা হবার তখনই হবে। সংসারী হবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আমার স্বামী আমার বন্ধু কোনোদিনই হবে না, এটা ঠিক। তবে কিছুদিন ধরে ওর মধ্যেও একটা চেঞ্জ লক্ষ্য করছি, আর সেটা ভালোর দিকে। ও রেসের মাঠে এখনো যায়, তবে সকাল সকাল বাড়ি ফেরে। ড্রিঙ্কিংও অনেক কমিয়ে দিয়েছে। আর অনেক দিন আগে ওর যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগতো, ওর সেই প্রাণ খোলা হাসি, সেটা আবার মাঝে মাঝে শুনতে পাই। এসবের কারণ কি আমি জানি না, তবে আমার মনে যে একটা অশান্তির ভাব ছিল, সেটা অনেক কমেছে। তোমার বিয়ে হলে তুমি দূরে সরে যাবে, সেটা ঠিকই, সেটাই স্বাভাবিক। তবে আমার অকুপেশনের অভাব হবে না। এখন আমার সবচেয়ে বড় কাজ হলো আমার ছেলেকে মানুষ করা। আমি জানি সেটা আমার মনের অভাব অনেকটা মিটিয়ে দেবে। আমার মনে হয় বন্ধুত্বের লাক্সারি ছাড়াই বাকি জীবনটা কাটিয়ে নিতে পারবো। ঘি নেবে না ঠাকুরপো? আজ কি বার? 10 তারিখ সব গুলিয়ে গেছে। বুধবার। কলকাতাতে এখন রেস্ট চলছে, তাই না? উইন্টার সিজন। যা, তোর তো এই শনিবার যাওয়া হলো না। হাসতে যে? কলকাতা, বম্বে, ব্যাঙ্গালোর, মাদ্রাস, যেখানেই রেস হোক না কেন, বা তুমি যেখানেই থাকো না কেন, বেট করতে কোনো বাধা নেই। মানে? অটো গন্ডগ্রামে থাকলে চলবে না, ওটা টেলিফোন থাকা চাই। কাকে ফোন করবি? আমার বুকি। বুকি? বুক মেকার, যে আমার বেট প্লেস করবে অন ক্রেডিট। ন্যাচুরালি। আই সি। তুই যে লং ডিস্টেন্সে ব্যাপারটা করবি, এদের উপর নির্ভর করা যায়? দিস বুকিজ জেনারেলি যায়, তবে মাঝে মধ্যে গড়বড় হয়ে যায়, সিরিজটা নিতেই হয়। গড়বড় মানে? তুমি এমন করছো যেন এবার থেকে তুমি নিজেই রেস খেলবে। আমি রেস খেলবো। ডিঙ্গো বাবু রেস খেলবে। ডিঙ্গো তুমি ঘরে যাও, এখানে না। যাও বাবা, ঘরে গিয়ে ছবির বই দেখো, লক্ষ্মী ছেলে।
আমি যাচ্ছি। গড়বড়টা কি এখনো তো জানা হলো না? জানার কি দরকার বাবা? থামো না, দিস ইজ ইন্টারেস্টিং। ধরো তুমি তোমার বুকিকে টেলিফোন করে বললে তুই অমুক ঘোড়ায় 1 লাখ লাগাও। বুকি তোমার কথা মতো কাজ না করে সেই ঘোড়ার জকিকে হাতে 25 গুঁজে দিল। তোমার ঘোড়া রেস হারলো। বুকির পকেটে গেল বাকি 75, আর তুমি বসে বসে আঙুল চুষলে। বাবা, শুনলে তো? এরপরেও তুমি বলবে যে আমি রেস খেলবো? কিন্তু একটা ব্যাপারে আই এম কনভিন্স যে জুয়া খেলে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না। ওসব কথা বলে কোনো লাভ নেই দাদা। গ্যাম্বলিং হচ্ছে মানুষের একটা আদিম প্রবৃত্তি। সেটা কার মধ্যে প্রকাশ পায়, কার মধ্যে পায় না। ধর্মরাজের কথা ভুলো না। মোটেই না। এবং তার কি দশা হয়েছিল সেটাও ভুলি না। সে দশা যে আমার হয়নি তা তো দেখতেই পাচ্ছ। কিন্তু এটা যে একটা ভাইস, সেটা তুই স্বীকার করবি তো? 100 বার। কিন্তু এটাও ঠিক, দ্য ফ্যাক্ট দ্যাট আই ইন্ডালজ ইন ইট, এটা আমি কারো কাছে লুকোই না। তামাম দুনিয়া জানে যে প্রবীর মজুমদার রেসের মাঠে যায়। তোর আসল রোজগার তো আর রেসে নয়, তোর তো ব্যবসাও আছে। আশা করি সেটাকে তুমি ভাইস বলবে না। দ্যাট ডিপেন্ডস। শোনো দাদা, তোমার জানা কথাই তোমাকে বলছি। কারচুপি শুধু ব্যবসাতেই হয় না, প্রত্যেক লেভেলে, প্রত্যেক প্রফেশনে হয়। 2 নম্বরই ছাড়া আজকাল কেউ মাথা উঁচু করে চলতে পারে না, ইম্পসিবল। যারা অনেস্ট থাকতে চায় তারা রসাতলে তলিয়ে যাবে, দে উইল পেরিশ। তুমি একটা বড় কোম্পানির জেনারেল ম্যানেজার, আমি একজন ব্যবসাদার। আসলে কিন্তু দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। দুজনেই 2 নম্বরের জোরে ফুটানি করে বেড়াচ্ছি। তুই আমার সম্বন্ধে কি জানিস? তোর সঙ্গে তো বছরে হার্ডলি 2 বার কি 3 বার দেখা হয়। কি জানি বলবো? ইয়েস, বল। তুমি বলছো বলে বলছি, তা নাহলে বলতাম না। আমি বলছি তো, বল না। শোনো, ট্যাক্স। তুমি আপিস থেকে উপরি যা পাও, যাকে পার্কস বলা হয়, সেটা আমি ধরছি না, কারণ তার বেশিরভাগই ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। কিন্তু তোমার যা মাইনে, ডিক্লেয়ার্ড স্যালারি, তার ভালো অংশই তোমার ট্যাক্স দিতে হয়, কারণ সেই অ্যামাউন্টটা 10-12 হাজারের কম নয় নিশ্চয়ই। কে ঠিক কিনা? ক্যারি অন। তা সত্ত্বেও আমি জানি, এবং অনেকেই জানে, কোম্পানির বাড়ি ছাড়া তোমার 2টো বাড়ি আছে। কোম্পানির গাড়ি ছাড়া তোমার আরো 2টো গাড়ি আছে, 2টো এয়ার কন্ডিশন, 2টো কালার টিভি আছে, 2টোই জাপানি। তোমার বাড়িতে অকেশনালি তুমি যে পার্টি দাও, তাতে স্কচ ছাড়া কোনো হুইস্কি সার্ভড হয় না। তোমার মেয়ের বিয়েতে, এই তো সেদিন ফোর্ট উইলিয়ামে তুমি যে এলাহি ব্যাপারটা করলে, তাতে 1,500 লোক ইনভাইটেড হয়েছিল। তুমি বুকে হাত দিয়ে বলো তো, 2 নম্বরই ছাড়া এগুলো সম্ভব? ইনকাম ট্যাক্সের দৌলতে। প্রশান্ত,
প্রশান্ত, এই প্রশান্ত, প্রশান্ত হচ্ছে নাকি? প্রশান্ত, প্রতাপ, do something. Please do something. Do something. मिस्टर शांतो, प्लीज मिस्टर आप मिस्टर नीचे के सामने मिस्टर प्लीज प्लीज मिस्टर शांतो, ओ मिस्टर प्लीज 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 मिस्टर शांतो, मिस्टर प्लीज प्लीज मिस्टर प्लीज मिस्टर छोड़ दीजिए, हम नहीं जाएंगे। প্রশান্তর কাণ্ডটা দেখলে? মেন্টাল হোমই হচ্ছে ওর একমাত্র জায়গা। একেও তুই বদ্ধ পাগল বলবে না? এ কি, তুমি কাঁদছো? শোনো, ছেলে মানুষই না করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। প্রবীর যে কথাগুলো বললো তাতে ভুল নেই ঠিকই, কিন্তু এতে অন্যায়ও কিছু নেই। ট্যাক্সের ব্যাপারটা তোর মুখ থেকে শুনলে, মাইনের অর্ধেক ট্যাক্সে বেরিয়ে যায়। আর জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বেড়ে চলেছে সে তো তোমাকে বলতে হবে না, রোজকার বাজার খরচা থেকে বুঝতে পারছো। 5 বছর আগে যেটা ছিল 25 টাকা ইলিশ মাছ, সেটা এখন 100 ছুঁই ছুঁই করছে। উপরি রোজগার না হলে যেভাবে আমাদের থাকতে হতো সেটা তুমি আমি কেউই মেনে নিতে পারতাম না। তুমিও তো সচ্ছলতার মধ্যে মানুষ হয়েছ। আর 2 নম্বরই ব্যাপারটা নিয়ে আজকাল কেউ কথাও বলে না উমা, ওটা সবাই মেনে নিয়েছে। তুমি কার ছেলে সেটা ভুলে গেছো? বাবা কি বলবেন জানি না। I consider myself successful. প্রবীর যে আমার সম্বন্ধে এত কথা বললো, আমি কি তার জবাব দিতে পারতাম না? ওর যেসব বদ খেয়াল তার একটাও কি আমার মধ্যে আছে? আমি লোককে ডেকে স্কচ খাওয়াতে পারি, কিন্তু নিজে ড্রিঙ্ক করি না বললেই চলে। আমি স্মোক করি না, আমি জুয়া খেলি না। আজ পর্যন্ত আমার সম্বন্ধে একটাও স্ক্যান্ডাল কি তোমার কানে এসেছে? অফিস আর বাড়ি এই দুটোই তো আমি জানি। 10টায় শুয়ে পড়ি, 5টায় উঠি। এর থেকেও কি তুমি বুঝতে পারো না তোমার স্বামী কেমন লোক? একটু কম রোজগারে কি আমাদের চলে না? 2 নম্বরই ব্যাপারটা আমি ভালো করেই জানি,
কিন্তু সেটা না হলে যে আমাদেরও। ওটা কিছু নয় উমা, এ নিয়ে কেউ প্রবোধ মজুমদারকে ছ্যাঁচা করবে না, কিন্তু 3টের জায়গায় যদি একটা গাড়ি হয়, কিংবা স্কচের জায়গায় যদি দেশি হুইস্কি দিতে হয়, তাহলে করবে। সততা বলি কি তাহলে আর কিছু নেই? যে অর্থে বাবা সৎ ছিলেন সে অর্থে নেই। কথাটা শুনতে খারাপ লাগবে, মেনে নিতে কষ্ট হবে, কিন্তু জাস্ট নেই। একটা কথা তুমি ভুলে যাচ্ছ মা, তোমার স্বামী তোমাকে একটা দিনের জন্য দুঃখ দেয়নি। বলো হ্যাঁ কি না? বলো। কি দেখা হচ্ছে? আপনাকে, মিসেস প্রবীর মজুমদার। সেই কুলুতে হানিমুনের পরে তো একটানা এত কাছ থেকে দেখার সুযোগ হয়নি। প্রাণ হাঁপিয়ে উঠছে না? সেরকম কোনো আভাস পেয়েছেন কি? কর্নেল চ্যাটার্জি তোমার এন্টারটেইনমেন্টের কোনো ব্যবস্থা করতে পারলেন না? এত বন্ধু তোমার। প্রস্তাব করেছিলেন। কি বললে? নো থ্যাংক ইউ। আশ্চর্য। আপনার স্বামী যে এখন একজন রিফর্মড ক্যারেক্টার, সেটা আপনি জানেন না? এই অসম্ভবটা সম্ভব হলো কি করে তাই ভাবছি। আপনার ডাইনে দেখুন, তাহলে বুঝবেন। বুঝেছেন? শুনে খুশি হলাম, কিন্তু একটা ব্যাপারে আমি মোটেই খুশি হইনি। কি? দাদা তোমার কি ক্ষতি করেছেন যে দিদি ভাইয়ের সামনে তুমি ওরম ভাবে বললে? তোমার কথা শুনে মেজদার কি দশা হলো দেখলে তো? আমি কিছুই বলতাম না যদি উনি আমাকে না উস্কোতেন। তুই আমার সম্বন্ধে কি জানিস? দিলাম হাটে হাড়ি ভেঙে। দিদি ভাই কষ্ট পাননি ভেবেছো? তুমি কি বলতে চাও বৌদি দাদার এ ব্যাপারে কিছু জানতেন না? দিদি ভাই দাদাকে দেবতার মতো শ্রদ্ধা করেন, ওর প্রত্যেক কথায় আমি সেটা বুঝতে পারি। আমি শিওর উনি কিছু জানতেন না। দেন আই হ্যাভ ডান আর এ সার্ভিস। ফুলস প্যারাডাইসে পড়ে থাকলে আখেরে পস্তাতে হয়। কি সর্বনেশে জিনিস রে বাবা তোমাদের এই 2 নম্বরই। তাই যখন বললে, তোমাকে একটা কথা বলি। কি? এই 2 নম্বরীর কোনো দরকারই হতো না মানে? যদি আমি আমার 1/4 শেয়ার পেয়ে যেতাম। কি আবল তাবল বলছো? আবল তাবল নয় তপতি। গতবার যখন আসি তখন বাবা বলেছিলেন তিনি উইল করেছেন 4 ভাইয়ের সমান ভাগ। আনন্দ মজুমদারের সারা জীবনের সঞ্চয় কত তুমি জানো? এর 4 ভাগের 1 ভাগ পেলে সব দেনা শোধ হয়ে যায়, সব সমস্যা মিটে যায়। প্রশ্ন হচ্ছে when? কবে? কখন? এই তোমার রিফর্ম ক্যারেক্টার। বাবার উপর তোমার যদি এতটুকু টান থাকতো তাহলে এই সময় তুমি এইসব কথা বলতে পারতে না। নাও আই নো হি মিন্স নাথিং টু ইউ। বাবা আমার দিকে ফিরেও তাকাননি, ওর প্রতি আমার টান থাকবে কেন? বাবা তোমাকে স্নেহ করেন না বলতে চাও? সে তো এখন তুমি আছো, টিঙ্গো আছে, and I am a success। আমি বলছি 20 বছর আগের কথা। দাদাকে বিলেত পাঠালেন, মেজদাকে পাঠালেন, আমার বেলা নিয়ম পাল্টে গেল কেন? কথাটা তুললেনই না। কি হিউমিলিয়েশন ভাবতে পারো? বাবা হয়তো তোমার মধ্যে সেরকম সম্ভাবনা দেখেননি। তুমি তো তোমার দাদাদের মতো অত ভালো ছাত্র ছিলে না। বাবা আমার মধ্যে কি দেখেছেন না দেখেছেন আমি জানি না,
কিন্তু যেই বুঝলাম যে আমার ব্যবস্থা আমাকেই করতে হবে, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। 22 বছরে ব্যবসা ধরি, তার সঙ্গে ড্রিঙ্কিং, দুটোর জন্যই বাবা দায়ী। আমার নিজের পায়ে দাঁড়ানোর হিম্মত ছিল। And I made it. তোমার সঙ্গে আমার যখন প্রথম আলাপ হয় তখন আমার বয়স 28, মাসে 10,000 টাকা ইনকাম। মালকড়ি না থাকলে কি আর তোমাকে প্রপোজ করি? কেন যে মরতে হ্যাঁ বলেছিলাম জানি না। মনের দিক থেকে কোনো মিল ছিল না আমাদের দুজনের। মন ছাড়াও একটা ব্যাপার আছে তপতি, তাকে বলে দেহ। দেহের টান আর কতদিন থাকে? এই 12 বছরে তুমি কি কি কাণ্ড করেছো তা ভুলে গেছো? না, ভুলিনি। তবে এও ঠিক যে আমাদের প্রথম সন্তান জন্মায় 5 বছর আগে। সেটা আর অস্বীকার করি কি করে? অ্যাফেয়ারের কথাই যদি বলো তাহলে আমার দিক থেকেও কিছু বলার নেই। তুমি কি প্রতাপের কথা বলছো? I am no fool, তপতি। You are a fool. প্রতাপের সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই। Nothing. And for your information, প্রতাপের একজন বান্ধবী হয়েছে আর ও তাকে বিয়ে করবে। মাফ कीजिए मेम साहब। এখনো আছে সময়। আপনার সঙ্গে তো আলাপই হয়। গ্রামোফোন বোধহয় আপনার দাদা বাজাচ্ছেন। বেশটা। হ্যাঁ, ডক্টর সোম সেদিন বলছিলেন ওর কথা। মোস্ট আনফর্চুনেট। যার মধ্যে এমন একটা প্রমিস ছিল, তার জীবনটা এমনিভাবে নষ্ট হয়ে যাওয়া। মিউজিকটা মেজদা এখনো ভালোবাসে, সত্যিই ভালোবাসে। একটা অদ্ভুত ব্যাপার, ওকে কিন্তু কখনো আপনার বাবার ঘরে ঢুকতেই দেখলাম না। ও নিজের খেয়ালে থাকে, সম্পূর্ণ নিজের জগতেই বাস করে। আপনার বাবাকে যে এত কাছ থেকে দেখতে পাবো তা কখনো ভাবিনি। সেই ছেলেবেলা থেকে ওকে হিরো ওয়ার্শিপ করে এসেছি। স্কুলে কর্মবীরের উদাহরণ দিতে গেলে সব সময় ওর কথা বলা হতো। আশ্চর্য মানুষ। এই অবস্থাতে আমাকে জিজ্ঞেস করছেন কোনো অসুবিধা হচ্ছে না তো? খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? আজকের যুগের কনটেক্সটে আরো অদ্ভুত। আজকাল তো খাঁটি লোক দেখতে পাওয়া যায় না। যা বলেছেন,
আচ্ছা, ওর এখন যে অবস্থা তাতে যে কোনো সময় তো বাল্বটা কেটে গেছে। ও ইচ্ছে করেই তুমি ওটা, সরি মিস্টার, তুমি গান শুনছিলে, তোমায় বাধা দিলাম। একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, তুমি এখন ভালো আছো তো? এখন ভালো ভালো ভালো। আমি চাকরি ছেড়ে দিয়েছি, একটা প্রফেশনাল থিয়েটার জয়েন করেছি। প্রফেশন, কাজ, ভালো। বাবা জানলে ভীষণ কষ্ট পাবেন। মজুমদার বংশের মান আর রাখা গেল না মিস্টার। কেউ নেই, কেউ পারবে না, সব
এক এক সময় ভাবি তুমি নিচের ঘরে চুপচাপ বসে থাকো, গুনগুন করে গান করো। এখন না হয় আমরা আছি, এমনিতে তোমার সময় কাটে কি করে? বাইরে বেরো। Grass is green, sky is blue, rose is red. বাগানে যাও। 7 রঙে রামধনু, 7 সুরের সঙ্গীত, ডো রে মি এটসেটেরা। মিউজিকটা তুমি সত্যি ভালোবাসো, তাই না মেসা? আমার বাঁচার কারণ, অন্ধকারে আলো যত সহজ তত ভালো। Brothers, brothers, brothers. এক হিসেবে তুমি ভালোই আছো মেস্তা। আজকের মানুষ যে কোথায় নেমেছে সেটা তোমায় দেখতে হচ্ছে না। জানি জানি, অমাবস্যা, অন্ধকূপ, কালো, ব্ল্যাক 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 ব্ল্যাক। Mr. Santo, Mr. Please, Mr. Please, Mr. Please, please, Mr. Please, please, Mr. Please, Mr. একা একা। এখন তো তুমি একা নও মেজদা, আমি তো আছি, তোমার ভাই প্রতাপ। একমেবাদ্বিতীয়ম। এখানে কেন? কাজের মানুষ এখানে কেন? আমি চলে যাবো মেজদা। যা। কিরকম বুঝছো? ঠিক আছে। দাদু, এসো দাদু, এসো এসো। তুমি ভালো হয়ে গেছো? অনেকটা অনেকটা। মর্নিং। আসুন ভেতরে। হি ইজ মাচ বেটার টুডে। এই তোমরা সব এসো। আজ আপনাকে অনেক ভালো দেখাচ্ছে বাবা। আমরা তাহলে কাল যাচ্ছি বাবা, দরকার হলে আবার ফিরে আসবো।
হ্যাঁ, কদিন যে কি কষ্টে তোরা কাটালি, এই বুড়োটার জন্য কি শাস্তি। ও নিয়ে তুই ভেবো না বাবা, আর ওর সমস্যা তো একরকম মিটেই গেছে। আজ ফুর্তি কর, তোরা সবাই মিলে একটু কোথাও ঘুরে আয়, একটা দিন একটু ফুর্তি কর। মানে আমরা কিন্তু বাড়িতে বেশ ভালোই ছিলাম বাবা। শুধু আপনার জন্য চিন্তা ছাড়ার কোনো অসুবিধাই ছিল না বাবা। আমি জানি কাজের মানুষ হাত গুটিয়ে বসে থাকলে কি কষ্ট। তোরা যা, সবাই মিলে চড়ুই ভাতি করে আয়। মুঙ্গারি? হ্যাঁ, মুঙ্গারি। ছেলেবেলায় যেখানে যেতিস। কি ডাক্তার, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? Why not? You are much better today. শুনলি তো ডাক্তারের কথা? তুমি বেশি কথা বলো না বাবা। কথা না শুনলে আমি কিন্তু কষ্ট পাবো। এই অবস্থায় তোরা কি সেটা চাস? আচ্ছা, আমরা ব্যাপারটা ভেবে দেখছি। চলো। কি করা যায় বলো তো? মহা ফ্যাসাদে পড়ে গেল। বাবার কথা শোনো, বাবার কথা শোনো। আমিও তাই বলি, এই অবস্থায় বাবাকে খুশি রাখাই ভালো। আর বাড়িতে তো সেই রাঁধতেও হবে আর খেতেও হবে, তার চেয়ে সিম্পল কিছু করে নিয়ে গিয়ে বাইরে গিয়ে খেয়ে নিতে হয়। পাউরুটি আর ডিম সেদ্ধ। প্রতাপ, তুই যাবি তো? সবাই গেলে ঠিক আছে। পিস্তা? ঠিক আছে, তাহলে ছেলেবেলা সেই পিকনিক স্পটে যাওয়া যাক। আমাদের ডিঙ্গো বাবুও খুশি হবেন। মুঙ্গারি! মুঙ্গারি, মুঙ্গারি। মা, আমি একটু ওইদিকে যাচ্ছি। বেশি দূরে যেও না কিন্তু। না না। জায়গাটা কিন্তু এক বর্ণ চেঞ্জ করেনি। শীতে ডেকেছে কে? আমার 20 বছর বয়স কমে গেছে। একটু গানা বাবা, কতদিন তোর গান শুনিনি। এত সুন্দর গলা তোর। গান ছেড়ে দিয়েছি দিদি ভাই, অনেক দিন হলো, ডিঙ্গো হবার আগে। এখানে এসে হঠাৎ বেরিয়ে পড়লো। লাস্ট কবে এখানে এসেছিলাম তোর মনে আছে প্রবীর? ইয়ারটা মনে নেই, তবে আমি তখন স্কুলে, এটা মনে আছে। তুই স্কুলে, প্রশান্ত স্কুলে, প্রতাপ, খোকা, আর আমি সেই বছরই কলকাতায় গেলাম কলেজে পড়তে, 1959। একটা ব্যাপারে খুব মজা করেছিলাম, সেটা মনে আছে। কি ব্যাপার? টাং টুইস্টার্স। রাইট রাইট রাইট। কি জিনিস? টাং টুইস্টার্স। সে আবার কি? যে সব কথা বলতে গেলে জিভ জড়িয়ে যায়। She sells seashells on the seashore.
আরে দূর, ও তো সহজ। বাবা একটা দিয়েছিলেন, আমি একবার হিমশিম খেয়ে গেছিলাম। সেটা বাংলায়। শোনো, জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে কি আবার বলো? জলে চুন তাজা, তেলে চুল তাজা। এ তো সবাই বলতে পারে। আমি যেরকম করে বললাম সেরকম করে বললে চলবে না, তাড়াতাড়ি বলতে হবে। তাড়াতাড়ি? তাড়াতাড়ি। লেগে পড়ো বৌদি। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এবার তাড়াতাড়ি। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন। খুব হাসছিস, তুই বল দেখি। জলে জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। বাবা, ভীষণ কঠিন। প্রতাপ, come and join us. রিয়েলি ভালো পারত, ও শান্ত। তাই বুঝি? তোমরা তো তখন তাকে দেখোনি। আউটস্ট্যান্ডিং ছেলে ছিল, যেমন পড়াশুনোই তেমনি খেলাধুলোই। সত্যি ভাবতেও কষ্ট লাগে, ভগবানের কি অবিচার। ফ্লাস্কে কফি আছে, কেউ খাবে? প্রতাপ, কফি? আমি বা বাদ যাই কেন? আমাকে একটু দিও। তোর কি কোনো ছোঁয়াচে ব্যারাম আছে নাকি যে দূরে দূরে থাকছিস? পিকনিকে এসেই ব্রুডিং সাইলেন্সটা আমার মোটেই ভালো লাগে না। এখানে এসে আবার ঝগড়াঝাটি বাঁধিয়ে বসো না। ও যদি চুপচাপ থাকতে চায়, ওকে থাকতে দাও না। ও আজ 2 দিন হলো কোনো কথা বলেনি, এটা একটু বাড়াবাড়ি নয় কি? ও গেল প্রতাপকে খোঁচা দিতে। তুই কি এখনো নিজেকে মার্কসিস্ট বলিস? ওটা দিয়ে প্রশ্ন কেন? এই ব্যাপারে যখন তোমার অ্যাবসলিউটলি কোনো ইন্টারেস্ট নেই। আমাদের কাছে একটু বসো না বাবা, এত পরপর ভাবছো কেন? আরে বস না, বস বস বস। এই তো, সবাই মিলে একসঙ্গে না বসলে কি পিকনিক মনে হয়? বুঝেছি। I think I've got it. সোশ্যালিজমের এই হাল দেখে তোর কথা বন্ধ হয়ে গেছে, তাই না? পিকনিক আর পলিটিক্স মিশ খায় না শেষ। ঠিক বলেছ, অন্য কথা বলো। অন্য কথা মানে? সিনেমা? ও, কতদিন যে হাউসে গিয়ে সিনেমা দেখিনি। সেম হিয়ার। এটা হচ্ছে বাড়িতে বসে সিনেমা দেখার জুন। প্রতাপ, তুই সিনেমা দেখিস? আমার ভিসিআর নেই, তবে যদি শুনি নতুন কেউ ভালো ছবি করেছে তাহলে যাই। আমারও ভীষণ দেখতে ইচ্ছে করে, কিন্তু একজনের এই ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। আমি বাবা মহাভারতটা দেখি, একটাও মিস করি না। ওফ বৌদি, আমি মাত্র একটাই এপিসোড দেখেছি, তাতেই আমার শখ মিটে গেছে। আমি দুটো গিরগিটি দেখাচ্ছি। বেশি দূরে যাওনি তো? না। তোমার খিদে পায়নি? না, পাইনি।
আমরা কিন্তু আর একটু পরেই খাবো, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। তোর এই গোমড়া থেরিয়াম ভাবটা কিন্তু পিকনিকের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না। তুমি ওকে বারবার খোঁজাচ্ছ কেন বলো তো? ও এরকম করবে কেন? মামা তো দিব্যি ভালো আছে, তাহলে ওর এই স্পিকটি নোটের কারণটা কি সেটা জানতে হবে না? তোর এজেন্সিতে কোনো গন্ডগোল হয়নি তো? বাজারে যা গুজব শুনতে পাই তাতে তো মনে হয় আগেকার সুনামটা আর বজায় নেই। কামন প্রতাপ, ছিপিটা খোল। ঠিক আছে। তোমার বারবার ওই এক প্রশ্ন শুনতে শুনতে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে গেছে। শোনো, আমি চাকরি ছেড়ে দিয়েছি। ওমা সে কি? হোয়াট? নাটক জমেছে। তো এরকম একটা ব্যাপার তুই করলি কেন? ওয়াই? কারণটা শুনতে তোমাদের ভালো লাগবে না। তাহলে শুনতে হবে, কারণ ব্যাপারটা তো সিরিয়াস। বল। তাহলে শোনো, চাকরি জীবনে আজকের দিনের নীতি, আজকের দিনের ভ্যালুস, এথিক্স যাই বলো, সেটা আমি মানতে পারলাম। 2 নম্বরই যে মানুষকে কোথায় নিয়ে যায় সেটা আমি দেখেছি, সেটা আমার চোখ খুলে দিয়েছে। আমি ওর মধ্যে নেই। কোনো অফিসের চাকরিতে আমি নেই, কোনো ব্যবসার ধান্দাতে আমি নেই। আমি জুড়ি গাড়ি হাঁকাতে চাই না। দুর্নীতি থেকে যতটা সম্ভব দূরে থেকে আমি সাধারণভাবে বাঁচতে চাই। আর এর জন্য আমি একটা প্রফেশনাল থিয়েটার জয়েন করেছি। আজকের দিনের অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির 34 বছরের একজন শিক্ষিত যুবকের মুখে কথাটা কিন্তু বেমানান শোনাচ্ছে। আমার মতন আরো অনেক আছে চেষ্টা, তারা তোমাদের জগতের বাসিন্দা নয়, তাই তোমরা তাদের চেনো না। আমি তাদেরই একজন হতে চাই। তাহলে বাবার মতো ওই অবস্থা থেকে তুই ওপরে উঠবি? দোহাই চেষ্টা, তুমি দুটো নাম একসঙ্গে উচ্চারণ করো না। বাবা ইজ এ গ্রেট ম্যান। তার শতাংশের একাংশ আমি নই। বাবা একেবারে নিচ থেকে একেবারে টপে উঠেছেন এবং কোনো কম্প্রোমাইজ না করে। আমরা তার কাছে কি? তোমাদের 3টে বাড়ি 3টে গাড়ি আছে বলে ভেবো না তোমরা সব এক্সেপশনাল। আমরা সব মাঝারির দল, মিডিওকার। তুমি, আমি, দাদা সব আমরা শুধু নিয়েইছি, দিইনি কিছু। এই সমাজে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, নাথিং। আমরা মরে গেলে আমাদের কেউ মনেও রাখবে না। বাস বাস, কথা শেষ, এবার খাওয়া। রিঙ্গো, খেতে এসো। যাচ্ছি। একটা ব্যাপার তুই স্বীকার কর। কি? কথাগুলো বলে তোর অনেকটা হালকা লাগছে। তা লাগছে। কিরকম? হি ইজ অল রাইট। আপনাদের একবার দেখতে চাইছেন। অবশ্যই আমরা এমনিতেই যেতাম। চলো। তোমার হুকুম তামিল করেছি বাবা। কেমন লাগলো রে? তোমার বৌমাদের জিজ্ঞেস করো। ভীষণ ভালো। এত ভালো পিকনিকে যেতে ভাবাই যায় না। সত্যি খুব ভালো লেগেছে। ভাগ্যিস গিয়েছিলাম। তোমার কেমন লাগলো দাদু? আমি 2টা গিরগিটি দেখেছি। আচ্ছা, এবার তোরা
এবার তোরা নিশ্চিন্তে চলে যেতে পারিস। আমার মনে হয় না আর তোদের আসার দরকার হবে। কি বলো ডাক্তার? আমরা তো সেটাই চাচ্ছি। এই বুড়ো হাড়গুলো এখনো নড়বড়ে হয়নি রে প্রবোধ। এখনো আমি অনেক দিন তোদের জ্বালাবো। কি বলছো বাবা? তুমি মাথার উপর আছো বলে আমরা যে কতটা নিশ্চিন্ত তা তো বুঝবে না। দে তোর হাতটা দে। আমার কিন্তু একটু যেতে ইচ্ছে করছে না। উপায় থাকলে নিশ্চয়ই আর কটা দিন থেকে যেতাম। বাবা বললেন নিশ্চিন্তে ফিরে যা, কিন্তু এবার আমি নিশ্চিন্ত হওয়ার উপায় কোথায়? আমি ভাবছি প্রতাপের কথা। প্রতাপ ও থিয়েটারে খুব নাম করবে, তুমি দেখে নিও। আমি ওর অ্যাক্টিং দেখেছি। সে তো আমিও দেখেছি, কিন্তু আজকে ও যেটা বলল সেটা তো নাটকের সংলাপ নয়। ও মনে প্রাণে যেটা বিশ্বাস করে সেটাই বলল। এর মধ্যে এক বিন্দু মিথ্যে নেই। প্রতাপের ব্যাপারটা তুমি জানতে, তাই না? জানতাম। তোমার হাবভাবেই সেটা বুঝেছিলাম। ছেলেটার গাটস আছে। আমাদের থোতা মুখ একেবারে ভোতা করে দিয়েছে। তোমার 1/4 শেয়ারের পাওয়া হবে না, সেটা জেনে রেখো। জানি বাপ ঠাকুরদা যে ভেজাল খাওয়া মানুষ নন সেটা ভুলে গেছিলাম। কাজেই তোমার দেনাও শোধ হবে না। যারা জাত রেশড়ি তাদের দেনা শোধ হয় না তপতি। যেটা হতে পারে সেটা কি জানো? কি? বাবা, এবারে আমরা বেরোবো। জগদীশ বাবুকে বলে দিয়েছি উনি রোজ ফোন করবেন, আমরাও খবর নেব। তোদের অনেক ক্ষতি হলো। ও নিয়ে তুমি একদম ভেবো না বাবা। আমরা যেন খবর পাই আপনি একদম সেরে উঠেছেন। তাহলে আমরা আসি বাবা। যাচ্ছি দাদু। কি হলো? বাবার এত শুকনো মুখ আগে কখনো দেখিনি। উনি নিশ্চয়ই চাইছেন না আমরা চলে যাই। দরকার হলে তো ফিরেই আসবো। সব হাসি চলে গেছে মুখ থেকে। কেঁদো না দিদি ভাই, বাবা ঠিক সেরে উঠবেন, তুমি দেখে নিও। না না না, চলো 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 চলো। আসি রে প্রশান্ত, বাবাকে একটু দেখিস, আর কি বলবো। কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম। কি শুনলাম। गाय गाय। हाँ 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 गाड़ी।
বাবা আমার সবরে প্রশান্ত, তুই আমার সব। শান্তি শান্তি শান্তি। আ